আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বাওয়ার বাই আয়েশায় স্বাগতম। মাংস তো আপনারা অনেকভাবেই ট্রাই করে দেখেছেন। আমি বলবো একবার এভাবেও ট্রাই করে দেখেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ছোট বড় সবার কাছেই পছন্দের খাবার হয়ে দাঁড়াবে। পোলাও, রুটি, পরোটা, নান যেভাবেই বলেন না কেন সব কিছুর সাথেই কিন্তু এই মাংসটা জমে যায়। তাই কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে সরাসরি পাতিলেই নিয়ে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু গরুর মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু সবুজ ও লাল কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমার ছাদ বাগানের গাছ থেকেই নিয়ে এসেছি। আজকের রান্নাটা এই গাছের কাঁচামরিচ দিয়েই করব। কাঁচামরিচগুলো কিন্তু আমি আধা বাটা করে নিয়েছি, অতিরিক্ত মিহিন করে বাটার মতো কিছুই নাই। আর গাছের কাঁচামরিচের গ্রাম তো আপনারা নিজেরাও জানেন কেমন। এখন কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভালো করে থেতলে জাস্ট চেপে চেপে আদা বাটা করে নেব। একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এত কষ্ট করে মিহিন করে বাটার কিছু নাই, কারণ এগুলো সব মশলা মাংসের সাথে কিন্তু গলে যাবে। মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে একটা মশলাও আস্ত থাকবে না। এখন এক টুকরো আমি আদা নিয়ে নিচ্ছি। শুধু আদাটাকে একটু মিহিন করে বেটে নিতে হবে, কারণ আদা কোনোভাবেই গলে না। সব মশলা গলে যাবে, মাংস গলে যাবে, কিন্তু আদা এমন একটা মশলা যেটা কোনোভাবেই গলবে না। তাই এটাকে একটু মিহিন করে বেটে নিতে হবে। আর এই বাটা মশলাটা দিয়ে তাজা তাজা মাংসটা রান্না করলে এর যে স্মেল এতটা ভালো আসে, আর এর স্বাদ যে এতটা ভালো, ট্রাই না করলে বুঝবেন না। তাই আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, একবার হলেও এই মাংসটা ট্রাই করে দেখুন। দেখতে দেখতে আদাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখানে 2টা ইন্ডিয়ান রসুন আছে, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এটাকেও একটু থেতো করে হালকা চেপে চেপে আদা বাটা করে নেব। মশলাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখন সবগুলো মশলা আমি একত্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা আমার আধা বাটা। এখান থেকে সবগুলো মশলা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর গোটা গরম মশলার মধ্যে 2 টুকরা দারচিনি, 2টা বড় এলাচ, 8টা এলাচি এবং 8-10টা লং ও 2টা তেজপাতা দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল ও সরিষার তেল, মানে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেলের ধকটা অতিরিক্ত আমার কাছে আসে, এই কারণে আমি অর্ধেক অর্ধেক ব্যবহার করেছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে একদম কচলে কচলে মেখে নেব, যেন মশলাটা মাংসের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভস ইউজ করতে পারেন। আমার এই কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আমার হাতও জ্বলবে না। এই কাজটা একটু সময় নিয়েই করতে হয়, কারণ যত ভালো করে আপনি মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নেবেন, মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন এখানে 2 কাপ দুধ, তরল দুধ আমি দিয়ে দিচ্ছি। এই মাংস রান্নাটাতে কিন্তু পানি ব্যবহার করব না, শুধু দুধের উপরই রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলায় বসিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন।
এখন আমি একটু ভালো করে নেড়ে দেব, যেন মাংসর মশলাগুলো নিচে না লেগে থাকে। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মরিচের পরিমাণটা দেখে নিশ্চয়ই ভাবতেছেন মাংসটা খুবই ঝাল হয়ে যাবে। মোটেও ঝাল হবে না, এটা বাচ্চারাও খেতে পারবে। তাই আমি প্রথমেই বলেছি ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা রেসিপি। আর সব কিছুর সাথে এই মাংসটা কিন্তু জমে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। মাংসটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, কারণ আমি দুধ দিয়ে রান্না করছি। দুধের রান্না করা জিনিস কিন্তু বারবার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে, তাই কিছুটা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটাও আসবে আর কালারটাও খুব ভালো আসবে। 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসর সাথে কিন্তু সয়া সসটা খুবই ভালোভাবে মিশে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন মাংসটা কোনোভাবেই নিচে না লেগে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আগেও বলেছি দুধে রান্না করা জিনিস কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন ঝোলের ঘনত্বটা দেখেন কতটা ইয়াম্মি লাগছে। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ও ভাজা জিরার গুঁড়াটাও একটু মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা গ্রেভি হয়েছে আর কতটা জুসি হয়েছে। আর এর স্মেলে তো আমি থাকতেই পাচ্ছি না, এতটা অসাধারণ ঘ্রাণ আসতেছে, আমার তো আর সহ্যই হচ্ছে না। মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ একটা কালার এসেছে। আর এই কালারটা একমাত্র যে লাল মরিচ কিছু বেটে দিয়েছিলাম সেই কারণেই হয়েছে। আর ঝোলটা দেখেন এতটা লোভনীয় হয়েছে, আমি তো একেবারেই লোভ সামলাতে পারছি না। আমি কখন খাবো আমি সেই চিন্তায় আছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আর এই মাংসটা শুধু যে খাসির মাংস দিয়েই খেতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংস দিয়েও কিন্তু অসাধারণ লাগে। আমি দুইভাবেই ট্রাই করেছি, কিন্তু দেখালাম খাসির মাংস দিয়ে, কারণ খাসির মাংসটা দিয়ে আমার ঘরে সবচেয়ে বেশি পছন্দ করে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।